স্বাগতম সবাইকে এসপি কোচিং লাইভ ফ্রি ক্লাসে। তো আমাকে কনফার্ম করো যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা। আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। অর্থনীতি প্রথম পত্র তৃতীয় অধ্যায় উৎপাদন ব্যয় ও আয়। তো তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে একটু জানাই দাও, আর তোমাদের গ্রুপে একটু শেয়ার করে দাও। আজকে আমাদের অর্থনীতি প্রথম পত্র ক্লাস। সরি, সাউন্ড ক্লিয়ার কিনা আমাদের একটু জানাও। মেহরিমা নেহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শ্রাবণী দে, শ্রেয়া, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আরোহী মজুমদার, সাউন্ড ক্লিয়ার ওকে। সাউন্ড ক্লিয়ার ওকে, ধন্যবাদ। তোমরা একটু শেয়ার করে দাও, আর যেখানে যেখানে দেওয়ার সবখানে দিয়ে দাও। তোমাদের ফ্রেন্ড সার্কেলকে একটু মেনশন করো, এখানে কমেন্টে মেনশন করে জানাই দাও। আর তোমাদের গ্রুপে শেয়ার করে দাও। তোমাদের যদি বন্ধুদের কোনো গ্রুপ থাকে যারা এবার পরীক্ষার্থী বা ফার্স্ট ইয়ার, সবার জন্য যেহেতু উপকৃত হবে, এটা সবাইকে জানাও। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। ঠিক 35 মিনিট পরে আমরা ক্লাস শুরু করব। এর মধ্যে তোমরা শেয়ার করে দাও, সকল স্টুডেন্ট শেয়ার করে দাও। আর সবাইকে আমরা রিকোয়েস্ট করব, আমাদের যে ক্লাসগুলো ইতিমধ্যে হয়েছে সেই ক্লাসগুলো যারা পাই নাই বা করতে চাও, তোমাদের জন্য ফেসবুকে যেহেতু বেশি দিন ভিডিও ক্লাসগুলো থাকে না, তো তোমাদের জন্য এই আমরা ইউটিউব চ্যানেলে এগুলো আপলোড করছি প্রতিনিয়ত। তো তোমাদের কাজ হচ্ছে ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে ওখানে অ্যাক্টিভ থাকা, তাহলে তুমি ক্লাসগুলো পরবর্তীতে যে কোনো টাইমে করে নিতে পারবা। তো ইউটিউবে গিয়ে বাংলাতে আমাদের কোচিংয়ের নাম এসপি কোচিং সার্চ দিলে আমাদের একটি পেজ পাওয়া যাবে। ওই পেজে আমাদের ইতিমধ্যে যতগুলো ক্লাস হয়েছে সবগুলো বিষয় একদম সিকোয়েন্স অনুসারে প্লে লিস্টে অর্থনীতি, বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স সবগুলোই দেওয়া আছে। তো তোমরা যে কোনো ফ্রি টাইমে ইউটিউব থেকেও ক্লাসগুলো করে নিতে পারো। মানে যে কোনো স্টুডেন্টকেও তোমরা ইউটিউব চ্যানেলটা দিতে পারো, যে ফ্রিতে তারা সকল প্রিপারেশন অনলাইনে নিতে পারবে। তো আমরা ক্লাস শুরু করতেছি, তাহলে তোমরা শেষ পর্যন্ত থাকো আজকের ক্লাসে। ধন্যবাদ। শুরু করে দিই। ওকে, কি অবস্থা সবাই? কেমন আছো তোমরা? আমরা তাহলে শুরু করি, দেখি কতজন আসলো। বাহ, অনেক কেউ আসছে। আচ্ছা, কারা কারা শেয়ার করছো আমাকে একটু জানাও তো কষ্ট করে, একটু কমেন্টে জানাও। আমি একটু দেখতে যাচ্ছি আসলে কারা কারা আমাদের এত ভালোবাসে, আমাদেরকে আমরা একটু দেখতে যাচ্ছি। মৌলিকা দেবী, ওকে ধন্যবাদ। সাথে সিল হৃদয়, ধন্যবাদ। ওকে ধন্যবাদ। প্রিয়তমা সরকার, ওকে। শ্রাবণ ইন্দাস্ট্রিয়া, রাজিন শেয়ার, ওকে। রিগদা চৌধুরী, হ্যাঁ নমস্কার স্যার। ওকে, একটু কষ্ট করে শেয়ার করে দাও। আমরা অলরেডি 8 জন শেয়ার করছো। হ্যাঁ আমি ভালো আছি বোন। ওকে, আচ্ছা আসি তাইলে। আমরা আজকে ক্লাসটা খুবই মজা পাবা। প্রথমেই আমি বলে দিচ্ছি, আজকে ক্লাসটা খুবই মজা পাবা এবং খুব খুব সুন্দরভাবে বুঝাবো। দেখো আমরা আসি।
ওকে, দেখেন আমরা আজকে টপিক হচ্ছে কি শুধুমাত্র হচ্ছে উৎপাদন। ক্লিয়ার? তো উৎপাদনের ইংলিশ হচ্ছে প্রোডাকশন। প্রোডাকশন মানে আমরা বুঝি হচ্ছে উৎপাদন। ওকে, এখন দেখেন অর্থনীতিতে উৎপাদন কাকে বলে? মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, আপনি কোনো কিছু সৃষ্টি করতে পারবেন না, তার মানে মানুষ কোনো কিছু কি করতে পারে না, সৃষ্টি করতে পারে না। এটা একটু চেঞ্জ করলে মনে ভালো হয়। ওকে, দেখেন মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, ঠিক আছে? মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ কি করতে পারে? মানুষ শুধুমাত্র প্রকৃতি প্রদত্ত বস্তুর কি পরিবর্তন করতে পারে? রূপ বা আকার পরিবর্তন করে সেটাকে মানুষের ব্যবহারে উপযোগী করতে পারে, আর তাকে আমরা বলতেছি উৎপাদন। আমি আরেকবার বলতেছি, দেখেন মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ কি করতে পারে? শুধুমাত্র প্রকৃতি প্রদত্ত বস্তুর রূপ বা কি আকার কি করে পরিবর্তন করে সেটাকে মানুষের ব্যবহারের উপযোগী করতে পারে, আর তাকে আমরা বলতেছি উৎপাদন। দেখো আমি একটা জাস্ট উদাহরণ দিলাম, এখন আমের সিজন, এর জন্য হচ্ছে আমি এখানে আম গাছের ছবি দিলাম। এটা হচ্ছে কোন গাছ? এটা হচ্ছে আম গাছ। আমি একটা আম গাছের ছবি দিলাম। দেখো, তাহলে এই গাছটা কি আপনি বানাতে পারবেন? পসিবল? বলেন, এই গাছটা আপনি বানাতে পারবেন কিনা? তা জীবনেও পসিবল না, কারণ এটা হচ্ছে সৃষ্টিকর্তার কাজ বা প্রকৃতির কাজ। তার মানে গাছ কখনো মানুষ বানাতে পারবে না, তার মানে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মিলছে কিনা দেখেন, গাছ আমরা বানাতে পারবো না, তার মানে মানুষ কোনো কিছু কি করতে পারে না, সৃষ্টি করতে পারে না। মানুষ কি করতে পারে? এই গাছটা আমরা করতে পাইছি প্রকৃতি থেকে, এই গাছটা আমরা করতে পাইছি প্রকৃতি থেকে। এই প্রকৃতি প্রদত্ত বস্তুর আমরা কি পরিবর্তন করতেছি দেখেন তো? রূপ বা কি আকার পরিবর্তন করতেছি। তাহলে দেখেন এই গাছটা থেকেই আমরা কি পাইছি? এই কাঠটা পাইছি না? গাছ থেকে কি পাইছি? কাঠ। কি পরিবর্তন করার কারণে? রূপ বা আকার পরিবর্তন করার কারণে। তাহলে দেখেন এই কাঠটাও কিন্তু সম্পূর্ণ ব্যবহারের উপযোগী হয়নি। এই এই কাঠ দিয়ে যখন আমি হচ্ছে কি আসবাবপত্র বানালাম, এই আসবাবপত্রটা হচ্ছে মানুষের ব্যবহারের উপযোগী হয়েছে। সুতরাং এই যে মানুষের ব্যবহারের উপযোগী হয়েছে, তার মানে আমরা ধরতেছি এটা কি হয়েছে? উৎপাদন হয়েছে। বুঝছেন কিনা দেখেন, আমি আবার বলতেছি, মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, আপনি কখনো এই আম গাছটাকে বানাইতে পারবেন না, তার মানে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। ঠিক আছে? মানুষ কি করতে পারে? এই প্রকৃতিগত বস্তুর কি পরিবর্তন করতে পারে? রূপ বা আকার কি পরিবর্তন করতে পারে? রূপ বা আকার। তার মানে গাছের রূপ চেঞ্জ করে হয়েছে কাঠ। ঠিক আছে? ওকে, চেঞ্জ করে এটাকে আমরা কার উপযোগী করি? মানুষের ব্যবহারের উপযোগী। এটাকে কার উপযোগী করছি? মানুষের ব্যবহারের উপযোগী করছি, ব্যবহারের উপযোগী করছি। ঠিক আছে? এই উপযোগী করাটাকে আমরা বলতেছি কি? উৎপাদন। বুঝছেন কিনা একটু জানান, কাইন্ডলি জানান। খুব তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দিবেন, খুব তাড়াতাড়ি ক্লাস শেষ করব। একটু কমেন্টে জানান, খুব তাড়াতাড়ি ক্লাস শেষ করব। হ্যাঁ জয় স্যার, যেখানে বেবি স্যার সেখানে হ্যাঁ আছে, একদম চমক থাকবে, আজকেও চমক আছে। হ্যাঁ তন্ময় বণিক, ধন্যবাদ দাদা। জয় স্যার যেখানে, সন্ধ্যা স্যার এখানে, হ্যাঁ ঠিক আছে। ওকে, এবার সন্ধ্যা স্যার না আরো অনেক খবর থাকবে। ফরহাতুল ইসলাম, ফরহাদ ভাই কি খবর ভাই? আছি ভালো ভাই। ওকে, বাকিরা জানান, বুঝছি কিনা জানান। শ্রাবণী দেয় বুঝছি, মুনতাহা বুঝছি, বাকিরা একটু জানান। রিয়া দেয় বুঝছি, মেহেরি নেহা বুঝছি। ওকে, বাকিরা একটু কমেন্ট করেন বুঝছেন কিনা। প্রিয়তমা সরকার বুঝছি, একটু শেয়ার করেন কষ্ট করে। আপনাদের একটা শেয়ার কিন্তু আমাদের অনেক উপকারে আসে, সুতরাং একটু কষ্ট করে শেয়ার করে দেন। কান্দা দে বুঝছি, পায়েল দে বুঝছি। ওকে, প্রভা বড়ুয়া বুঝছি। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এরপর দেখেন, নেক্সট দেখেন আরো একটা স্লাইড আছে। দেখেন, মানুষ মিষ্টি কুমড়া কখনো বানাইতে পারবে? বলেন, এটা কি বানানো সম্ভব? মিষ্টি কুমড়া বানাইতে পারবেন? বানাতে পারবেন। তাহলে মিষ্টি কুমড়া আমরা করতে খাই প্রকৃতি থেকে। মানুষ যে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, এখন বুঝছেন? আপনি মিষ্টি কুমড়া কখনোই বানাইতে পারবেন না, তার মানে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। তার মানে মিষ্টি কুমড়া আমরা করতে পাইছি প্রকৃতি থেকে। এই প্রকৃতি প্রদত্ত বস্তুর আমি এখানে কি পরিবর্তন করছি দেখতেন তো? রূপ বা আকার পরিবর্তন করছি। কি পরিবর্তন করছি? রূপ বা আকার পরিবর্তন করে এটা জাস্ট আমি পাউডার বানাই ফেললাম। এই মিষ্টি কুমড়াটাকে কি বানাইছি? পাউডার বানাইছি। তার মানে এটা কি পরিবর্তন হয়েছে? রূপ বা আকার পরিবর্তন হওয়ার পর
এই পরিবর্তন করে সেটাকে আমি কি জুস বানাইছি, ম্যাঙ্গো জুস। তার মানে আমরা যারা ম্যাঙ্গো জুস খাই আসলে সেটা হচ্ছে ম্যাঙ্গো জুস না, সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার জুস। আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন, ঠিক আছে? তার মানে আপনি এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন, মিষ্টি কুমড়া আমি জীবনেও বানাইতে পারবো না, কেউ বানাইতে পারবে না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। তার মানে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ কি করতে পারে, এই যে প্রকৃতি প্রদত্ত, এটা করতে পাইছি আমরা প্রকৃতি থেকে, এই প্রকৃতি প্রদত্ত বস্তু কি করতে পারে, রূপ বা আকার, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? তার মানে রূপ বা আকার পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয়ে যেটা আসছে সেটাকে আমি আবার কার উপযোগ করতেছি, মানুষের ব্যবহারের উপযোগ করতেছি, মানুষের ব্যবহারের উপযোগী করতেছি, ব্যবহারের উপযোগী করতেছি। এই মানুষের ব্যবহারের উপযোগী হয়েছে মানে কি, এটা উৎপাদন হয়ে গেছে। তার মানে আমার এটা কি হয়েছে, উৎপাদন হয়েছে। আশা করি বুঝছেন সবাই, ক্লিয়ার? ওকে, এবার দেখেন উৎপাদন উপকরণ সমূহ, মানে উৎপাদন উপকরণ সমূহ। তাহলে উৎপাদন উপকরণ সমূহ কি কি দেখেন তো, কাকে বলে, কোনো কিছু উৎপাদনের জন্য, মানে আপনি কোনো কিছু বানাবেন, ঠিক আছে, কোনো কিছু উৎপাদনের জন্য যেসব বস্তু বা সেবা কর্ম, যেসব বস্তু বা সেবা কর্ম প্রয়োজন সেগুলোকে আমরা এক কথায় উৎপাদন উপকরণ বলি। যদি এটা পরীক্ষা তেমন একটা আসে না, তবুও জানার জন্য একটু মনে রাখা ভালো। কি বলছি, কোনো কিছু উৎপাদন করার জন্য, কোনো কিছু কি করার জন্য, উৎপাদন করার জন্য যেসব বস্তু বা সেবা কর্ম প্রয়োজন, যেসব বস্তু বা সেবা কর্ম প্রয়োজন তাকেই আমরা বলছি উৎপাদন উপকরণ। তার মানে কি আমাদের উৎপাদন করার জন্য কয়টা জিনিস প্রয়োজন বলছিলাম, 4টি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। কয়টা জিনিস, 4টি। এই 4টা জিনিসকে আমরা বলছি উৎপাদন উপকরণ। আমি আবার বলতেছি, উৎপাদন উপকরণ কোনগুলা, কোনো কিছু উৎপাদনের জন্য যেসব বস্তু বা সেবা কর্ম প্রয়োজন, ঠিক আছে, বস্তু বা সেবা কর্ম, ওই যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলোকে বলা হয় বস্তু বা সেবা কর্ম। এই জিনিসগুলোকে আমরা বলছি উৎপাদনের কি, উপকরণ। আশা করি এতটুকু সবাই বুঝছেন, ক্লিয়ার? ওকে, নেক্সট দেখেন উৎপাদনের উপকরণ সমূহ। তার মানে দেখেন উৎপাদনের উপকরণ সমূহ কয়টি, উৎপাদনের উপকরণ সমূহ কয়টি, 4টি। আর আধুনিক অর্থনীতিবিদের মতে বললে লিখবেন 5টি। তার মানে কিছু না বলে 4টি, আর আধুনিক অর্থনীতিবিদের মতে বলে তখন লিখবেন কয়টি, 5টি। তার মানে একটা জিনিস নতুন অ্যাড হবে, সেটা হচ্ছে কি, প্রযুক্তি। ক্লিয়ার? ওকে, তাহলে দেখেন 4টি গুলো কি কি, উৎপাদনের উপকরণ কিচ্ছু বলা না থাকলে কয়টি লিখবেন, 4টি, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন প্রথমটা কি, প্রথমকে আমরা বলতেছি ভূমি, ঠিক আছে, 1 নম্বরটা হচ্ছে কি, ভূমি। তো ভূমিকে আমরা ইংলিশে কি বলি, ল্যান্ড। তার মানে এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? ওকে, এবার দেখেন ভূমি, 2 নম্বরটা হচ্ছে কি, শ্রম, ঠিক আছে, 3 নম্বরটা হচ্ছে কি, মূলধন, 4 নম্বরটা হচ্ছে কি, সংগঠন। তাহলে দেখেন কোনো কিছু না বললে আমরা কয়টি লিখবো, 4টি। আর আধুনিক অর্থনীতিবিদের মতে বললে, আধুনিক কথাটা আসলে, আধুনিক কথাটাই আসলে আমরা কয়টা লিখবো, 5টি। আশা করি বুঝতে পারছেন। এটা ক নাম্বার আসে, উৎপাদন উপকরণ কয়টি, 4টি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, প্রযুক্তি, ঠিক আছে? এবং আধুনিক অর্থনীতিবিদের মতে বললে কয়টি, তখন আমরা লিখবো 5টি। তখন একটা নতুন করে অ্যাড হবে, সেটা হচ্ছে প্রযুক্তি। বর্তমানে প্রযুক্তি ছাড়া কোনো কিছু উৎপাদন করা যায় না। ক্লিয়ার? আশা করি এতটুকু দিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, যেগুলো বিস্তারিত আলোচনা, ওখানেই যাচ্ছি। কারো প্রয়োজন হলে একটা অ্যাসেস নিয়ে রাখতে পারেন। ওকে, দেখেন দেখেন ভূমি, আমরা বিস্তারিত প্রত্যেকটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রথমে ভূমি নিয়ে আলোচনা করতেছি। দেখেন ভূমি কাকে বলে, উৎপাদন কাজে ব্যবহৃত, উৎপাদন কাজে ব্যবহৃত প্রকৃতি প্রদত্ত সকল উপকরণকে আমরা ভূমি বলতেছি। মানে এক কথায় উৎপাদন যেগুলো আমরা প্রকৃতি থেকে পাচ্ছি, এবং কি কাজে ব্যবহৃত হতে হবে, উৎপাদন কাজে, উৎপাদন কাজে ব্যবহৃত হবে। এবং প্রকৃতি থেকে আমরা যে সকল বস্তু উপকরণে পাবো সবগুলোকে আমরা বলবো যে ভূমি। তাহলে ভূমির মধ্যে অনেক কিছু আসবে। ভূমি মানে শুধুমাত্র মাটি নয়, মাটি ছাড়া সূর্যের আলো, বায়ু, তারপর পানি, নদ নদী, পাহাড় পর্বত, হ্যাঁ, এই সবগুলাই মানে যেগুলা আমরা প্রকৃতি থেকে পাই এবং উৎপাদন কাজে ব্যবহার হয়। কি বলছি, প্রকৃতি থেকে পাই এবং কি কাজে ব্যবহার হয়, উৎপাদন কাজে ব্যবহার হয়। তখন আমরা এই সব জিনিসকে কি বলবো, ভূমি বলবো। তার মানে ভূমি মানে শুধু মাটি নয়, প্রকৃতি থেকে যা যা আমরা উৎপাদন কাজে ব্যবহার করব সবগুলোকে আমরা কি বলবো, ভূমি বলবো। তার মানে ভূমির উদাহরণ কি হইতে পারে, তার মানে ভূমি এটা তো হবে মাস্ট। এরপর হচ্ছে কি, সূর্যের আলো, তারপর বায়ু, পানি,
নদ নদী পাহাড় পর্বত এগুলো সবগুলো আমার ভূমির মধ্যে যাবে যদি এগুলো আমার উৎপাদন কাজে ব্যবহৃত হয় তবেই। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তো ভূমির অনেকগুলো বৈশিষ্ট্য আছে। ভূমি কাকে বলে এটা বুঝছেন কিনা আগে আমাকে জানান। একটু কষ্ট করে জানান। একটু জানান, এতটুকু বুঝছেন কিনা? প্রিয়তমা সরকার, নওশাদ হোসেন, আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া। ওকে, বাকির একটু জানান এতটুকুতে কারো সমস্যা আছে কিনা। জয়ন্তিকা বড়ুয়া বুঝছি, পায়েল দত্ত বুঝছি, রোমানা সুলতানা বুঝছি, বাকিরা জানান। তন্নিদে বুঝছি। ওকে, বাকিরা একটু জানান কষ্ট করে। অর্পিতা সরকার বুঝছি। ওকে, বাকিরা জানান। মাইশা সরকার বুঝছেন। ওকে, আতসী বসাক বুঝছেন। আজকে নতুন নতুন মানুষ দেখতেছি আমি, ভালো লাগতেছে খুব। মল্লিকা দেবী বুঝছি, অর্পি ঘোষ বুঝছি, নাইমা, নাইমার এসএমএসটা হারিয়ে গেল। আর একটু বলেন স্যার, আমি বলতেছি। ওকে, নাইমা বলছে উৎপাদন কাজে, দেখেন ভূমি কাকে বলে, যেটা আবার উৎপাদন কাজে ব্যবহৃত হবে, যেটা কি কাজে ব্যবহার, উৎপাদন কাজে ব্যবহার হতে হবে, এবং আমরা যেটা প্রকৃতি থেকেই পাবো সেটাই হচ্ছে কি ভূমি। যেমন আমরা সৌরবিদ্যুৎ উৎপাদন করতেছি, তাহলে সৌরবিদ্যুৎ উৎপাদন করতে আমার কি লাগবে, সূর্যের আলো, সূর্যের আলোটা ভূমির মধ্যে পড়বে। ঠিক আছে, আমরা যে টারবাইন করে বিদ্যুৎ উৎপাদন করছি, সুতরাং এই যে বায়ু সেটাও কিসের মধ্যে পড়বে, ভূমির মধ্যে পড়বে। অর্থাৎ এক কথা হচ্ছে উৎপাদন কাজে ব্যবহার হতে হবে এবং এটা প্রকৃতি থেকে পেতে হবে, তাহলে সেটা ভূমির মধ্যে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, ভূমির বৈশিষ্ট্য, ভূমির প্রকৃতির দান। ভূমি কি আমরা কি মাটি কি আমরা বানাইছি, ভূমি মাটি বানাইছে কে, সৃষ্টিকর্তা। তার মানে এর জন্য বলছে এটা কিসের দান, প্রকৃতির দান। কথা বুঝছেন, মানে আমরা হচ্ছে সিঙ্গারা সমোসার মতো মাটিকে কেউ বানায় নাই, সুতরাং ভূমি কিসের দান, প্রকৃতির দান। ভূমি কে বানাইছে, সৃষ্টিকর্তা, কোনো মানুষ বানায়নি, সুতরাং এর জন্য বলা হয় ভূমি কিসের দান, প্রকৃতির দান। ক্লিয়ার? ওকে, এবার দেখেন উৎপাদন ব্যয় নেই। ভূমি যেহেতু মানুষ তৈরি করেনি, সুতরাং ভূমির কোনো কি নাই, উৎপাদন ব্যয় নাই। যেখানে আমরা ধরেন আমরা সিঙ্গারা খাই, ঠিক না, তাহলে সিঙ্গারা এটা কত টাকা বিক্রি করে, একটা দাম 10 টাকা। কেন 10 টাকা বিক্রি করে, কারণ ধরেন এটা উৎপাদন খরচ হয়েছে কত টাকা, 8 টাকা। তারপরে ওরা 2 টাকা কি করতে হয়, প্রফিট করতে হয়। বুঝছেন কিনা দেখেন, যার কারণে উনি হচ্ছে কি, যার কারণে উনি কি করে, উনি এটা একটা সিঙ্গারা কত টাকা করে বিক্রি, 10 টাকা করে বিক্রি করে। কারণ এটা কিসের দান, কারণ এটা সিঙ্গারা কে বানায়, মানুষে বানায়, যার কারণে এটা একটা কি আছে, উৎপাদন খরচ আছে। কিন্তু মাটি কি মানুষ বানায়, মানুষ বানায় নাই, যার কারণে মানুষ যেহেতু এটা বানায়নি, সুতরাং এটা কোনো কি নাই, উৎপাদন খরচ নেই। বুঝছেন কিনা আমাকে জানান তো, 1 আর 2 বুঝছেন কিনা জানান। ডান লিখলে হবে, আমি বুঝে যাব। বুঝছেন কিনা? রূপশ্রী দত্ত বুঝছি স্যার। নওশাদ হোসেন আপনি মাত্র আসছেন, ঠিক আছে। ওকে, একটা কষ্টটা একটু শেয়ার করে দেন। মল্লিকা দেবী ডান, অমিত ডান। প্রায় 40 জন প্লাস এখন হচ্ছে ক্লাসে আছে, কিন্তু শেয়ার হইলো 15টা। একটু কষ্ট করে শেয়ার করে দেন, আপনার একটা শেয়ার আমাদের অনেক উপকার হয়। বুঝেছি স্যার। ওকে, রিক্তা দে বুঝছি, অর্পি ঘোষ বুঝছি, প্রিয়ন্তী বুঝছি। ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আমি নেক্সট চলে যাচ্ছি, পায়েল সাহা। ওকে, তার মানে গেল ভূমি প্রকৃতির দান, মানে ভূমি মানুষ বানায় নাই, ভূমি কে বানাইছে, সৃষ্টিকর্তা। এই জন্য আমরা এটা বলছি প্রকৃতির দান। আর উৎপাদন ব্যয় নেই কেন, ভূমিকে কে বানায়নি, মানুষ বানায়নি, সুতরাং এটা কি নাই, উৎপাদন ব্যয় নাই। ওই সিঙ্গারা যেটা আমরা বলছি একটা দাম 10 টাকা, কেন, কারণ এটা খরচ কত টাকা, 8 টাকা। মানুষ বানাইছে বলে এটা খরচ হয়েছে, মানুষ যদি না বানাইতো এটা কি খরচ হতো না। ঠিক তেমনি ভূমি যেহেতু মানুষ বানায়নি, সুতরাং ভূমির কোনো কি নাই, উৎপাদন খরচ নাই। ক্লিয়ার? ওকে, এরপর নেক্সট, ভূমির বহুবিধ ব্যবহার আছে। দেখেন, ভূমিকে চাইলে আপনি কৃষিকাজে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। ভূমিকে চাইলে আপনি ঘর বাড়ি বানাতে পারবেন, ঠিক আছে, আমি বাড়ি লিখলাম, ঘর বাড়ি বানাতে পারবেন। ক্লিয়ার? ওকে, ভূমিকে চাইলে আপনি হচ্ছে কি মার্কেট বানাতে পারবেন।
চাইলে আপনি ফুটবল খেলা মাঠ বানাইতে পারবেন। আপনার যে অনেক কিছু অনেকভাবে কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এর জন্য বলছে ভূমির কি আছে, বহুবিধ ব্যবহার আছে। মানে ভূমিকে শুধুমাত্র আমরা যে কৃষি কাজে বা উৎপাদন কাজে ব্যবহার করতেছি তা না, ভূমিকে বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। যেমন কি কাজে, কৃষি কাজে ব্যবহার করা যায়, বাড়ি বানায় থাকার কাজে ব্যবহার করা যায়, মার্কেট বানানো যায়, খেলার মাঠ বানানো যায়, কলকারখানা বানানো যায়। তার মানে আপনি অনেক কিছু বানাইতে পারতেছেন, এয়ারপোর্ট বানানো যায়, অনেক কিছু বানানো যায়। এই যে বলছে ভূমি কি আছে, বহুবিধ ব্যবহার আছে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এবার দেখেন পরেরটা, ভূমি নিষ্ক্রিয় উপাদান। ভূমি নিজে নিজে উৎপাদন করতে পারে না। আমি আবার বলতেছি, ভূমি নিষ্ক্রিয় উপাদান। ভূমি কেন নিষ্ক্রিয় উপাদান? ভূমি নিজে নিজে উৎপাদন করতে পারে না। ভূমিকে উৎপাদন করতে হলে মানুষের সাহায্য লাগে। কার সাহায্য লাগে? মানুষের সাহায্য লাগে, সাহায্য লাগে, বুঝছেন? তার মানে অনেকজনের সাহায্য লাগে। এই যে বলছে কোন ধরনের উপাদান? নিষ্ক্রিয় উপাদান। দেখেন আপনাদের অনেক জায়গা জমি আছে, সেই জায়গা জমিগুলোতে যতক্ষণ না আপনি ফসল রোপণ করবেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছু উৎপাদন হয় না, একমাত্র আগাছা ছাড়া। ঠিক আছে? তার মানে আপনাকে ফসল উৎপাদন করতে গেলে জমিতে কার সাহায্য লাগবে? মানুষের সাহায্য লাগবে। যেহেতু ও নিজে নিজে পারতেছে না, এই জন্য এটাকে বলা হয় কোন ধরনের উপাদান? নিষ্ক্রিয় উপাদান। আশা করি বুঝছেন কিনা। দেখেন এই চারটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু কষ্ট করে জানান আমাকে। ক্লাস খুব বেশি দীর্ঘায়িত করব না, খুব তাড়াতাড়ি শেষ করে দিব, একটু জানান। ওকে, দুইজন শেয়ার করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। রিপ্ত চক্রবর্তী, হ্যাঁ নমস্কার। মাইসা সুলতানা, ডান। হ্যাঁ ওকে। দীপ্ত সেনগুপ্ত, হ্যাঁ হ্যাঁ ভাইয়া নমস্কার। তন্নিতা, ডান। বাকিরা জানান একটু কষ্ট করে, এই চারটার মধ্যে কারো প্রবলেম আছে কিনা। ওকে পায়েল, ডান ডান ডান। বাকিরা জানান। ওকে, সবাই বুঝছেন, কারো কোনো প্রবলেম নেই। ওকে, হুম হুম ওকে, ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, এরপর দেখেন 5 নাম্বার, ভূমির উর্বরতার কি আছে? পার্থক্য আছে। সব জমি একই রকম কি নয়? উর্বর নয়। ঠিক আছে? চট্টগ্রাম, যেমন আমাদের চট্টগ্রামের পটিয়া কচুর জন্য বিখ্যাত। আমাদের পটিয়া যে জমি, ওখানে কচু বেশি ভালো হয়। আমাদের চন্দনাইশ, কাঞ্চননগরের পেয়ারা বিখ্যাত, কারণ ওখানে পেয়ারা খুব ভালো জন্মে। রাজশাহী তোমার হচ্ছে আমের জন্য বিখ্যাত। তারপর যশোর খেজুরের রস বা গুড়ের জন্য বিখ্যাত। তার মানে দেখেন প্রত্যেকটা ফসল, যেমন আমাদের এখানে লোকাল এলাকায় আপনি হচ্ছে এখানে আপনি আপেল টাপেল এগুলো রোপণ করলে কি মানে উৎপাদন তেমন একটা ফল পাওয়া যাবে না। কেন যাবে না? কারণ আমাদের জমিগুলা এটার জন্য উর্বর নয়। তার মানে দেখেন সব জমি, সব এলাকার জমি একই রকম উর্বর নয়। কিছু এলাকার জমি এক এক ফসলের জন্য বেশি উর্বর, কিছু এলাকার জমি এক এক ফসলের জন্য কম উর্বর। ঠিক আছে? এই জন্য বলছে উর্বরতার কি আছে? পার্থক্য আছে। পুরো বাংলাদেশে সব জমি একই রকম উর্বর নয়। কিছু জমি বেশি উর্বর, কিছু জমি কম উর্বর। কিছু এলাকার জমি একটা ফসলের জন্য ভালো উৎপাদন হয়, অন্য এলাকায় অন্য একটি ফসল ভালো উৎপাদন হয়, এরকম অবস্থা। এই যে বলছে উর্বরতার কি আছে? পার্থক্য আছে বা পার্থক্য রয়েছে। ওকে, এরপর দেখেন 6 নাম্বার, স্থানগত সুবিধা। দেখেন ধরেন এটা রাস্তা, ঠিক আছে? একটা রাস্তার পাশে জমি আছে, আর একটা হচ্ছে বিলের মাঝখানে জমি আছে। তবে কোনটাতে সুবিধা বেশি পাবেন? যেটা রাস্তার পাশে সেটাতে। এটাকে বলা হয় স্থানগত সুবিধা রয়েছে বা অবস্থানগত সুবিধা রয়েছে। ক্লিয়ার? ওকে, এরপর দেখেন 7 নম্বর, আদি ও অবিনশ্বর ক্ষমতা। দেখেন একটা জমির মধ্যে যে উর্বরতা, সেটা আজ থেকে 5000 বছর আগেও ছিল, এটাকে বলা হয় আদি। 5000 বছর আগেও ছিল, এটাকে বলা হয় কি? আদি। কত বছর আগে? 5000 বছর আগেও ছিল, তার মানে এটাকে বলা হয় কি? আদি। ও অবিনশ্বর ক্ষমতা। অবিনশ্বর ক্ষমতা মানে বর্তমানেও আছে, এটার উর্বরতা ক্ষমতা ভবিষ্যতেও থাকবে। এই জন্য এটাকে বলা হয় কি? আদি ও কি ক্ষমতা? অবিনশ্বর ক্ষমতা। তার মানে একটা জমির
যে আদি ও অবিনশ্বর ক্ষমতা এটা সব সময় থাকবে, এটা কখনো বিনষ্ট হবে না। যদিও এটা নিয়ে পরে মানে মতামত আছে, সমালোচনা আছে, আধুনিক এগুলো অন্য বিষয়, কিন্তু বর্তমানে আপনি এতটুকু মনে রাখেন, ভূমির আদি, আদি মানে হচ্ছে ভূমির উর্বরতা 5000 বছর আগেও ছিল জমির উর্বরতা। অবিনশ্বর ক্ষমতা মানে বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা একটা জিনিস কি হয়, আপনি বেশি ইউজ করলে এটা বেগে যায় বা নষ্ট হয়ে যায়, এরকম একটা প্রবণতা আছে। কিন্তু ভূমির ক্ষেত্রে উল্টা হিসাব, আপনি যত একটা জমিতে যত বেশি চাষ করবেন সেটা উর্বরতা আরো তত বেড়ে যাবে। ঠিক আছে, এই জন্য বলা হয় অবিনশ্বর ক্ষমতা, মানে এটার উর্বরতা শক্তিটা কখনোই শেষ হবে না। এই জন্য বলা হচ্ছে মানে অবিনশ্বর ক্ষমতাটা জিনিসটা কি, উর্বরতা শক্তিটা বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। ক্লিয়ার? আশা করি এই তিনটাতে কারো কোনো সমস্যা থাকার কথা না। এরপর 8 নাম্বারটা দেখেন, যোগান সীমিত। আমরা কারোর সাথে দেখা হলে কি বলি, যে আমাদের সৃষ্টিকর্তা দিলে আমার হচ্ছে 5টা 6টা বা বাচ্চা আছে, এরকম আমরা বলি আর কি। ঠিক আছে, অনেকেই বলে সৃষ্টিকর্তা দিলে 2টা 1টা 3টা, এরকম আমরা বলি। ঠিক আছে, এখন সৃষ্টিকর্তাকে যদি আমরা বলি যে আপনি জায়গা জমি যা দিচ্ছেন, ঠিক আছে, এগুলো একটু বাড়ায় দেন, তার মানে এটা কি কখনো বাড়ানো সম্ভব? সৃষ্টিকর্তা জমি যা দিছে তা সেটা কখনো বাড়বেও না কমবেও না। একদম সৃষ্টির শুরুতে যা দিছে তা সেটা কখনো বাড়বেও না কমবেও না। আপনি যা কিছু করেন কিন্তু জীবন এটা বাড়াইতেও পারবেন না কমাইতেও পারবেন না। যে বলছে ভূমির যোগান হচ্ছে কি সীমাবদ্ধ। এই 4টা পয়েন্টে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু কষ্ট করে জানান। একটু তাড়াতাড়ি জানাবেন। ওকে, 22টা শেয়ার, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা শেয়ার করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু জানান এদের কারো প্রবলেম আছে কিনা। হ্যাঁ স্যার, 7 নাম্বারটা মুনতাহা চৌধুরী একটু বুঝাই দেন। হ্যাঁ, 7 নাম্বারটা আমি বুঝাই দিব, বাকিরা বুঝতেছেন কিনা আমাকে একটু জানান। 31টা শেয়ার। আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে সবাই ক্লাসে উপস্থিত, আমার নিজের অনেক ভালো লাগতেছে। ওকে, আসি তাহলে। দেখেন যে জিনিসটা বললো আমি আবার বুঝে দিচ্ছি। দেখেন, আদি, আদি মানে আগে, আদি মানে কি আগে। তার মানে দেখেন জমির উর্বরতা, জমিতে চাষাবাদ কিন্তু 5000 বছর আগেও হতো, তার মানে জমির উর্বরতা 5000 বছর আগেও ছিল, এটাকে বলা হয় আদি। ক্লিয়ার? আদি মানে বুঝছেন, জমির উর্বরতা, কি বলছি, জমির উর্বরতা 5000 বছর আগেও ছিল, এটাকে বলা হয় কি আদি। ও অবিনশ্বর ক্ষমতা মানে আমরা বর্তমানে এটা 5000 বছর পরে এসেও চাষাবাদ করতে পারতেছি, তার মানে বর্তমানেও আছে, বর্তমানেও আছে উর্বরতাটা। এবং এটা 5000 না 10,000 20,000 50,000 বছর পরও উর্বরতাটা থাকবে, তার মানে এটা ভবিষ্যতেও থাকবে। এই জন্য এটাকে বলা হয় অবিনশ্বর ক্ষমতা। তাহলে আদি মানে আগে ছিল উর্বরতা ক্ষমতাটা, অবিনশ্বর মানে বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, এটাকে বলা হয় অবিনশ্বর ক্ষমতা। তার মানে জমির মধ্যে কি আছে, আদি ও অবিনশ্বর ক্ষমতাটা আছে। অন্য কোনো জিনিসের মধ্যে আদি ও অবিনশ্বর ক্ষমতাটা নাই। যে কোনো জিনিস আপনি ব্যবহার করবেন নষ্ট হয়ে যাবে, কিন্তু ভূমির ক্ষেত্রে এ ধরনের সম্ভাবনা নেই। আপনি যত বেশি চাষাবাদ করবেন তত এটা উর্বরতা আরো বাড়বে। ঠিক আছে, এই জন্য বলছে ভূমির মধ্যে কি আছে, আদি ও অবিনশ্বর ক্ষমতা আছে। মানে ভূমিটা 5000 বছর 10,000 বছর 20,000 বছর আগেও চাষাবাদ করা যেত, বর্তমানেও যাচ্ছে, ভবিষ্যতেও যাবে। আপনি আশা করি আপনার প্রশ্ন উত্তরটা পেয়েছেন। এরপর নেক্সট স্লাইডে যাচ্ছি আমি। ওকে, স্থানান্তরযোগ্য। দেখেন এটা হচ্ছে আজকে আসার সময় আমি নিজেই তুলেছি, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে ছবি হচ্ছে এটা। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ি, হচ্ছে এই জায়গায় করে আমাদের বাড়ি। এটা হচ্ছে একটা ডিগি, বড় করে একটা ডিগি। এটা হচ্ছে আমাদের খেলার মাঠ, এটা হচ্ছে আমাদের মন্দির, বা এটা হচ্ছে আমাদের ঘরের সামনে অনেক সুন্দর একটা দৃশ্য বলাই যায়। ওকে, দেখেন দেখেন এখানে 9 নাম্বার পয়েন্টটা কি, ভূমি স্থানান্তরযোগ্য নয়। থামায় দেখেন আমার বাড়ি হচ্ছে কোথায়, চন্দনাইশ, আমি পড়াই কোথায়, পুটিয়া। তার মানে আমাকে অনেক গাড়ি টাড়ি মোকাবেলা, অনেক যা প্রবলেম ফেস করে হচ্ছে এখানে আসতে হয়। তাহলে আমি যদি আমার এই বাড়িটা তুলে এনে কোথায়, আমাদের কোচিং যেটা পটিয়া রাহাতাল স্কুলের সামনে, ওখানে রাখতে পারতাম, তাহলে কি ভাই আমার গাড়ি ভাড়া দিয়ে এখানে আসতে হইতো? কিন্তু এটা কি করা আসলে যায়? আসলে এটা করা যায় না। এই জন্য বলা হচ্ছে যে ভূমি কি যোগ্য নয়, স্থানান্তর যোগ্য নয়, মানে এক জায়গা থেকে তুলে নিয়ে অন্য জায়গায় রাখা যায় না।
যেমন আমি ছবিটা কিন্তু চন্দ্রাস থেকে তুলে নিয়ে কোথায় চলে আসছি, পটিয়াতে নিয়ে আসছি না, এরকম কিন্তু সত্যিকারে আমি আমার বাড়িটা তুলে কি পটিয়া নিয়ে রাখতে পারবো? কখনোই সম্ভব নয়। এর জন্য বলছে ভূমি কি যোগ্য নয়, স্থানান্তর যোগ্য নয়। বুঝছেন কিনা আমাকে একটু কষ্ট করে জানান। ওকে, বাকিরা একটু জানান বুঝছেন কিনা। নাইমা বুঝছি, মেঘলা তালুকদার বুঝছি, অমিত দত্ত বুঝছি। ওকে, আচ্ছা আপনারা অনেকে মনে করবেন যে কিছু কমেন্ট হচ্ছে আমি মানে না পড়ে তোলা আছে, আসলে বিষয়টা হচ্ছে আমি যে কথাটা বলতেছি সেটা আপনার ওখানে পড়ে যাচ্ছে। আপনি অনেক সময় হচ্ছে আপনি কমেন্ট করতেছেন, আমি কমেন্ট পড়া বাদ দিয়ে যখন এখানে আবার পড়া শুরু করছি তখন কমেন্ট আসতেছে, যার কারণে আমি অনেকগুলো কমেন্ট দেখতেছি না, বা পরবর্তী দেখলে সেটার উত্তর দেওয়া পসিবল হচ্ছে না। আরোহী মজুমদার, অর্পিগো সবাই বুঝছেন। ওকে, কান্তা দে বুঝছি। ওকে, ওয়াও। ওকে, দীপ্ত সেনগুপ্ত বুঝছি, জয়ন্তিকা বড়ুয়া বুঝছি। ওকে, আজকে অনেক নতুন স্টুডেন্ট দেখলাম, অনেক নতুন স্টুডেন্ট। ওকে, এরপর নেক্সট স্লাইড। ভূমি রিলেটেড সব কোয়েশ্চেন আমাদের শেষ, ভূমির বৈশিষ্ট্য যা আছে সবগুলো আমরা কমপ্লিট করলাম। আজকে হচ্ছে শুধুমাত্র শ্রম পর্যন্ত, শ্রমের টপিকটা পড়ার পর আমাদের ক্লাস শেষ। খুব বেশি স্লাইড নেই, আর মনে হয় 2টা নাকি 3টা স্লাইড আছে, সুতরাং একটু মনোযোগ দিয়ে থাকেন, কারণ আমি অনেক চিন্তা করে দেখলাম বেশি পড়াইলে মানে মানুষ এতটুকু নিতে পারে না, আর ক্লাসও বিরক্ত লাগে। সুতরাং যতটুকু পড়াবো খুব ভালোভাবে বুঝাই দিব এবং অল্প তাড়াতাড়ি ক্লাস শেষ করে চলে যাব। ঠিক আছে? ওকে, এখন দেখেন শ্রম 2 নাম্বার টপিক কি? শ্রম। ঠিক আছে? ওকে, দেখেন উৎপাদন কাজে ব্যবহৃত সকল প্রকার শারীরিক ও মানসিক পরিশ্রমকে আমরা কি বলতেছি? শ্রম। তার মানে কি করতে হবে? উৎপাদন কাজে ব্যবহার হতে হবে। কি কাজে? উৎপাদন কাজে ব্যবহার করতে হবে ব্যবহৃত সকল প্রকার শারীরিক এবং মানসিক পরিশ্রমকে। শারীরিক এবং মানসিক পরিশ্রমকে আমরা কি বলবো? শ্রম বলবো। আমি আবার বলতেছি, উৎপাদন কাজে ব্যবহৃত শারীরিক ও মানসিক পরিশ্রমকে আমরা কি বলতেছি? শ্রম। ক্লিয়ার? ওকে, তাহলে দেখেন আমি যে এখানে আমরা উৎপাদন করি 2টা জিনিস, হয়তো আমরা পণ্য উৎপাদন করি, না হলে সেবা উৎপাদনকারী। উৎপাদন করি কয়টা? 2টা। এখন বলেন এসপি কোচিং কি আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করি আপনাদের কাছে? মোটেও না। আমরা আপনাদের কাছে কি বিক্রি করি? সেটা হচ্ছে কি? সেবা। এসপি কোচিং যেটা বিক্রি করে তার নাম হচ্ছে কি? সেবা। এখন বলেন তার মানে আমি এখন কি উৎপাদন করতেছি? বর্তমানে আমি এখন সেবা উৎপাদন করতেছি। তো সেবা উৎপাদন কাজে ব্যবহৃত সকল প্রকার শারীরিক ও মানসিক পরিশ্রমকে আমরা বলতেছি শ্রম। তার মানে এখন বর্তমানে আমি যে পরিশ্রমটা করতেছি সেটা হচ্ছে কোন শ্রম? মানসিক শ্রম, মানসিক পরিশ্রম। সুতরাং এই মানসিক পরিশ্রমটাকে আমি শ্রম বলবো। কেন বলবো? কারণ আমার এখানে সেবা উৎপাদন হচ্ছে নাম্বার 1, আবার আমি এখানে টাকাও পাবো, তার মানে যার কারণে আমি টাকা শ্রম বলবো। এখন আমি যদি এগুলো না করে আপনাদেরকে এমনি পড়াই, এমনি হচ্ছে গল্প গুজব করে এমনি বাইরে গিয়ে, সেখানে কিন্তু আমাকে কেউ টাকা দিবে না। সুতরাং যেহেতু আমি কোনো কিছু উৎপাদনও হচ্ছে না, টাকাও পাচ্ছি না, সুতরাং তখন কিন্তু এটা শ্রম হবে না। ঠিক আছে? আমরা মানুষকে ফোন দিয়ে কথা বলি না, এই খাইছস কিনা, এই সেই কথা বলি না, ওখানে কি কেউ আমাদেরকে টাকা দেয় না, আবার কোনো কিছু উৎপাদনও হয় না, সুতরাং সেটা কি হবে না? শ্রম হবে না। আশা করি বুঝছেন কিনা দেখেন। তার মানে শ্রম হতে হলে যে কোনো একটা জিনিস উৎপাদন করতে হবে, হয়তো পণ্য, না হলে কি? সেবা। তার মানে এসপি কোচিং বর্তমানে আমি তোমাদেরকে যেটা উৎপাদন করে দিচ্ছি সেটা কি? সেবা। তার মানে সেবা উৎপাদন কাজে আমি কোন পরিশ্রমটা করতেছি? মানসিক পরিশ্রমটা করতেছি, সুতরাং সেটাকে আমরা কি বলবো? শ্রম বলবো। এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও। একটু কষ্ট করে জানাও এতটুকু বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা একটু কাইন্ডলি জানাও। মেঘলা তালুকদার বুঝছি, পায়েল সাহা বুঝছি, বাকিরা জানান। 33টা শেয়ার, সবাইকে ধন্যবাদ। ওকে, শ্রাবণী দাস, শ্রেয়া বুঝছি, বাকিরা জানান। রিয়া দে বুঝছি, ও দীপরাজ লালা বুঝছি, রাজিন বুঝছি,
ওকে, বাকিরা জানান। জয়ন্তিকা বড়ুয়া, বুঝছি। আপনারা যারা কমেন্ট করতেছেন ওরাও করেন, আপনি কমেন্ট করলে আপনার ঘুম আসবে না, নাহলে আপনি ঘুমায় যাবেন ক্লাস করতে হতে। মেহেরিমা, বুঝছি। ওকে, আরোহী মজুমদার, প্রিয়ন্তী, বুঝছি। ওকে, সবাইকে ধন্যবাদ। এখন দেখেন এখানে আমরা শ্রমের বৈশিষ্ট্যের মধ্যে আসতেছি। নাম্বার 1 বৈশিষ্ট্য, শ্রমের নাম্বার 1 বৈশিষ্ট্য হচ্ছে কি দেখেন তো। ওকে, এক, শ্রম হচ্ছে কি উপাদান? জীবন্ত উপকরণ। জিনিসটা কি ভালো করে বুঝো। কোন শ্রমিক যদি বেঁচে থাকে তাহলে উনি কাজ করতে পারবে। এই যে এই ব্যক্তিটা যিনি কাজ করতেছেন, এই যে শ্রমজীবী মানুষ, এনাদেরকে আসলে শ্রদ্ধা করা দরকার। কারণ ওনারা আছে বলেই আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবন পাচ্ছি। কারণ ওনারা কাজ, সবাই যদি কাজ করা করে দেয় তাহলে তো আমরা কোনো কিছুই করতে পারবো না। সুতরাং এই ব্যক্তিটা হচ্ছে বেঁচে আছে বলে উনি কাজটা করতে, মাটি কাটা কাজটা করতে পারতেছে। এখন একজন মৃত ব্যক্তি, মৃত ব্যক্তি কি হচ্ছে এই মাটি কাটা কাজটা করতে পারবে? আপনাকে একটু বলেন তো, এই মাটি কাটার কাজটা কি মৃত ব্যক্তি করতে পারবে? কখনোই পসিবল না। আর যদি মৃত ব্যক্তি করেও আপনি দেখেন এরকম, যদি এরা তো সায়েন্স কখনো বিশ্বাস করেন, আপনি নিজেই কি পালাই চলে যাবেন। তার মানে দেখেন, এই জন্য বলছেন শ্রম হচ্ছে কোন ধরনের উপকরণ? জীবন্ত উপকরণ। শ্রমিক বেঁচে থাকলে আমরা শ্রম পাবো, মারা গেলে পাবো না। শ্রমিক জীবিত আছে, উনি কি করতে পারবে? জীবিত থাকলে কি করতে পারবে? কাজ করতে পারবে। জীবিত থাকলে কি করতে পারবে? কাজ করতে পারবে। যদি উনি মারা যায়, তার মানে মৃত ব্যক্তি কখনোই কি করতে পারে না? কাজ করতে পারে না। এই জন্য বলা হয় শ্রম কি কোন উপকরণ? জীবন্ত উপকরণ। বুঝছেন কিনা জানো, একটু কমেন্ট করবেন। প্রত্যেক স্টুডেন্টকে বোঝানোর দায়িত্ব হচ্ছে আমার। আপনি যতক্ষণ বুঝবেন না ততক্ষণে আমি বুঝাবো। বুঝছেন কিনা জানান। দীপ্ত সেনগুপ্ত, বুঝছস না মানে কি? বুঝছো নাকি বুঝছ নাই? একটু কাইন্ডলি জানান। আর 2টা স্লাইড, এরপর হচ্ছে আমাদের ক্লাস শেষ। হ্যাঁ, প্রিয়ন্তিকা সরকার, আর একটু বুঝান স্যার। ওকে, মল্লিকা দেবী, বুঝছি স্যার। প্রিয়ন্তিকা, পারবো না, আমি অনেক সাহসী। ওকে, পাইল স্যার, হ্যাঁ ঠিক আছে। ওকে, বুঝছি স্যার। ওকে, একজনে বুঝে নাই। ওকে, কমেন্টটা কই গেছে, চলে গেল। ওকে, দেখেন শ্রম জীবন্ত উপকরণ, অর্থাৎ কোনো মানুষ যদি জীবিত থাকে মানে বেঁচে থাকে তাহলে উনি কাজ করতে পারবে। যেমন এই ব্যক্তিটা হচ্ছে বেঁচে আছেন, যাকে উনি মাটি কাটা কাজটা করতে পারতেছে। কিন্তু একজন মৃত ব্যক্তি কবর বা শ্মশান থেকে উঠে এসে কি কখনো মাটি কাটা কাজটা করতে পারবে? কখনোই করতে পারবে না। এই জন্য বলা হয় শ্রমকে কোন ধরনের উপকরণ? জীবন্ত উপকরণ। আশা করি সবাই বুঝতে পারছেন। ক্লিয়ার? ওকে, নেক্সট স্লাইড। দেখেন আপনারা আসলে যেভাবে দেখতেছেন, আমরা আসতেছি, স্লাইড ওপেন করতেছি, ক্লাস নিয়ে চলে যাচ্ছি। এগুলো কিন্তু অনেক কষ্ট, এগুলো অনেক ভেবে চিনতে, কোন সাথে কোন ছবি অ্যাড হবে, কিভাবে হবে, এগুলো অনেক কষ্ট করে কিন্তু তৈরি করতে হয়। সুতরাং আপনারা যখন সবাই ক্লাসে উপস্থিত থাকেন, সবাই বুঝেন, তখন এই কষ্টটা আর গায়ে লাগে না। তখন মনে হয় যে আমরা কষ্ট করলেও সেটা কি সার্থক। ওকে, দেখেন 2 নাম্বার, শ্রম ক্ষণস্থায়ী। দেখেন আমরা যে টিচাররা আছি, আমরা সাধারণত পার ডে 4টা টানা ব্যাচ পড়াইতে পারি। কতটি ব্যাচ? 5টি ব্যাচ। এখন আমাকে যদি বলে এসপি কর্তৃপক্ষ যে আপনি হচ্ছে আজকে আসবেন না, কালকেও আসবেন না, পরশু এসে টানা 3 দিনে আপনি 15টা ব্যাচ পড়াই দেন, সেটা কি পসিবল? কখনোই পসিবল না। কারণ আমার যেদিনে কাজ করার এনার্জি, ওই দিনে এটা কি হয়ে যায়? বিনষ্ট হয়ে যায়। যার কারণে আমি টানা 2 দিন না পড়িয়ে পরের দিন এসে একদিনে একটানা হচ্ছে কি 3 দিনের পড়া মানে 15টা ব্যাচ পড়াইতে পারবো না। কারণ আমার যেই দিনে কাজ করার এনার্জি, ওই দিনে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই যে বর্ষের শ্রম হচ্ছে কোন ধরনের উপাদান? ক্ষণস্থায়ী। বুঝছেন কিনা জানান, বুঝছেন কিনা জানান। 8টা পয়েন্ট, 2টা চলে গেল। বুঝছেন কিনা জানান। একটু কষ্ট করে জানান। প্রিয় শান্তনু সেন, ইয়েস স্যার। ওকে, প্রিয়তমা সরকার, স্যার। বাকিরা একটু জানান বুঝছেন কিনা। শ্রাবণী দে, বুঝছেন। জয়ন্তিকা বড়ুয়া, বুঝছেন। বাকিরা জানান। আপনার আল আয়াস, বুঝছেন।
ওকে, বেশি কমেন্ট দেখলে আবার বাকিরা বিরক্ত হয়ে যাবেন। অর্পি ঘোষ বুঝছেন, পায়েল দত্ত বুঝছেন। ওকে, এরপর দেখেন পরে 3 নাম্বারটা, শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। আমরা যদি বলি যে এসপি কোচিং এ কালকে আরো 5টা টিচার নিয়ে আসবো, 5 জন শিক্ষক, সেটা কি পসিবল একদিনের মধ্যে? সেটা কখনোই পসিবল না। কেন পসিবল না? কারণ হচ্ছে আমাকে টিচার আনতে হলে আমাকে প্রথমে কি দিতে হবে? বিজ্ঞাপন দিতে হবে বা বিজ্ঞপ্তি দিতে হবে যে আমরা শিক্ষক নিব। এখানে একটা হচ্ছে কি সময় দিতে হবে, 2 বা 3 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ, এরকম একটা সময় দিতে হবে। সবাই আমাদের নিকট কি পাঠাবে? আবেদন করবে বা সিভি পাঠাবে, ঠিক আছে? ওকে, এরপর আমরা কি করব? ওখান থেকে বাছাই করবো। এখানে ধর 20 জন আবেদন করছে, আমরা নিব 5 জন, তাহলে আমরা কি 20 জন সবাইগুলো নিতে পারবো? তারপরে আমরা ওখান থেকে বাদ দিয়ে দিব, ওদের রেজাল্ট দেখবো, ঠিক আছে? এরপর রেজাল্ট দেখে হচ্ছে ওদেরকে বাদ দিয়ে দিলাম। ধরো আমরা এখান থেকে বাদ দিলাম কয়জনকে, বাছাই করলাম, বাছাই করে নিলাম কয়জনকে? 10 জনকে, বুঝছেন? এই 10 জনকে আমরা কি নিব? লিখিত পরীক্ষা নিব। লিখিত কি নিব? পরীক্ষা নিব, ঠিক আছে? পরীক্ষা নিয়ে দেখলাম যে এখান থেকে ধরেন এখান থেকে কতজন, আমরা ধরিলাম এখান থেকে 7 জনকে আমরা পাইছি, মানে 7 জনকে মোটামুটি খুব ভালো পারফরমেন্স করছে, 7 জনকে নিলাম। কিন্তু আমরা নিতে পারবো তো কয়জন? 5 জন। কিন্তু আমরা বাছাই করছি কয়জন? 7 জন। ওদেরকে আমরা বাই বোর্ডে ডাকবো, মানে মুখোমুখি কথা বলার জন্য। ওদের ডিমান্ড গুলো শুনবো, আমাদের গুলো ওদেরকে বলবো, ঠিক আছে? এরপর আমরা একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করব। ওকে, সাক্ষাৎকার ব্যবস্থা করব। এরপর ওদেরকে আমরা কি করব? প্র্যাকটিক্যালি ক্লাস নিতে দিব। অনেকে কি হয়, উনি অনেক কিছু জানে কিন্তু দেখা যায় ক্লাসে আসলে উনি কথা বলতে পারে না ভয়ে। তারপরে এই ধরনের মানুষকে তো আমরা আর ক্লাসে রাখতে পারবো না, ঠিক আছে? বা অনেক অনেক মানুষ হচ্ছে শিক্ষিত কিন্তু নেশাগ্রস্ত, মানে নেশাগ্রস্তকে তার শিক্ষক হিসেবে বানানো যায় না। তার মানে দেখেন এই অনেকগুলো বাছাই করতে আমাদের না হলেও 1 মাস সময় চলে যাবে। তার মানে দেখেন একদিনের মধ্যে বাড়ানো সম্ভব নয়, বাড়াতে গেলেও 1 মাস সময় লাগবে। এর জন্য বলছে যে শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। চাইলে একদিনের মধ্যে শ্রমিকের যোগান বাড়ানো যায় না বা শ্রমের যোগান বাড়ানো যায় না। এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন। আমরা অনেকগুলো কাজ এগুলো করতে যে আমাদের 1 মাস সময় লাগতেছে, এই জন্য বলছে শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। আশা করি সবাই বুঝতে পারছেন, তবু একটু কষ্ট করে আমাকে জানান। এতটুকু বুঝছেন কিনা জানান। ওকে, আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট দেখেন 4 নাম্বারটা খুব তাড়াতাড়ি শেষ করতেছি। আর আজকে কিন্তু চমক থাকতেছে, এখানে শুধু মাত্র একজন টিচার, অনেক টিচারকে নিয়েই আছে। দেখেন, শ্রম মজুরযোগ্য নয়, চাইলে টাকা পয়সার মতো শ্রমকে জমিয়ে রাখা যায় না। টাকা পয়সার মতো শ্রমকে জমিয়ে রাখা যায় না। টাকার মতো শ্রমকে কি করা যায় না? শ্রমকে জমানো যায় না, জমানো যায় না। এই জন্য বলা হচ্ছে কি শ্রম কি যোগ্য নয়, মজুরযোগ্য নয়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। শ্রম সক্রিয় উপাদান, শ্রমিক নিজে নিজে উৎপাদন করতে পারে, নিজে নিজে উৎপাদন করতে পারে, নিজে নিজে উৎপাদন করতে পারে। যেমন আমি এখন সেবা উৎপাদন করতেছি, এই তার মানে শ্রমিক নিজে নিজে কি করতে পারে? উৎপাদন করতে পারে। এই জন্য বলছে কোন ধরনের উপাদান? সক্রিয় উপাদান। আপনার বিরিয়ানি খাইতে ইচ্ছে হতেছে, আপনি নিজে বানিয়ে খাই ফেলতে পারতেছেন, ঠিক আছে? তার মানে এই যে বলছে শ্রমিক নিজে নিজে উৎপাদন করতে পারে, নিজে নিজে কাজ করতে পারে। এই যে বলছে শ্রম হচ্ছে কোন ধরনের উপাদান? সক্রিয় উপাদান। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি আবার বলছি, শ্রম মজুরযোগ্য নয়, টাকার মতো ব্যাংকে যেভাবে টাকা রাখি, টাকার মতো শ্রমকে জমা করে রাখা যায় না, বা জিনিসপত্র মতো শ্রমকে জমিয়ে রাখা যায় না। এই যে বলছে শ্রম কি যোগ্য নয়? মজুরযোগ্য নয়। ক্লিয়ার? ওকে। শ্রম সক্রিয় উপাদান, শ্রমিক নিজে নিজে কাজ করতে পারে, শ্রম নিজে নিজে উৎপাদন করতে পারে। আপনার যে কোনো কিছু খেতে ইচ্ছে করতেছে, আপনি বানিয়ে খেতে পারতেছেন। সুতরাং এর জন্য বলা হচ্ছে শ্রম নিজে নিজে উৎপাদন করতে পারে, যার কারণে শ্রমকে বলা হয় কোন ধরনের উপাদান? সক্রিয় উপাদান। আশা করি কারো কোনো প্রবলেম নেই। ওকে, এরপর একটা অ্যাসেস নিয়ে ফেলেন। 1 মিনিট সময় দিচ্ছি, অ্যাসেস নিয়ে ফেলেন, তাহলে আপনি পরবর্তীতে বুঝে যাবেন। ওকে, আশা করি সবার নেওয়া শেষ। এরপর দেখেন, বললাম না আজকে অনেকজনকে নিয়ে আছে, ক্লাস শেষের দিকে, কিন্তু শেষের দিকেই রাখছি সবকিছু। দেখেন,
শ্রম গতিশীল। আপনারা ইতিমধ্যে সবাই জানছেন যে আমাদের এসপি কোচিং এর আরো দুটা শাখা, একটা হচ্ছে আমাদের কোথায় হালিশহর ব্লগে, একটা হচ্ছে আমাদের গাছবাড়িয়া কলেজের পাশে যে মাঠ আছে, মাঠের পাশে যে একটা রোড গেছে, যেটাকে মাঠের একদম দক্ষিণ পাশে একটা রোড আছে, এটাকে বলা হয় কোচিং গলি। ওখানে আমরা হচ্ছে আমাদের নতুন রাজবাড়িয়া ব্রাঞ্চ ওপেন করতেছি। খুব তাড়াতাড়ি নতুন ব্যাচ দিয়ে আমাদের কার্যক্রম শুরু হবে, এবং স্পেশাল ব্যাচ এবং নতুন হচ্ছে ফার্স্ট ইয়ার দিয়ে আমরা শুরু করব। তো দেখেন, শ্রমের গতিশীলতা জিনিসটি গতিশীল, গতি মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। যেমন আমি যে নড়াচড়া করতেছি, আমি গতিশীল। এই বোর্ডটা নড়াচড়া করতেছে না, তার মানে বোর্ডটা কি নয়? গতিশীল নয়। দেখেন, রুবেল স্যার এখন বর্তমানে হচ্ছে পটিয়া ব্রাঞ্চে ক্লাস নিচ্ছে। এটি আমাদের রুবেল স্যার, যিনি ইংলিশ পড়ায়, আমাদের সবার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, উনি হচ্ছে এখন পটিয়া ব্রাঞ্চে ক্লাস নিচ্ছে। এরপর উনি এখান থেকে ক্লাস নেওয়ার পর ধরেন আবার গাছবাড়িয়া ব্রাঞ্চে গিয়ে ক্লাস নেবেন। এই যে পটিয়া থেকে উনি গাছবাড়িয়া গিয়ে ক্লাস নিচ্ছেন, এটাকে বলা হয় শ্রমের গতিশীলতা। মানে কি? এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। এক স্থান থেকে কি অন্য স্থানে যে যাওয়া, তাকে বলা হয় আমরা শ্রমের কিশীলতা, গতিশীলতা বা শ্রম গতিশীল। বুঝছেন কিনা? দেখেন, এই যে স্যার পটিয়া ব্রাঞ্চ থেকে গাছবাড়িয়া ব্রাঞ্চে যাবে পড়ানোর জন্য, ধরেন আজকে এখানে পড়ালো, কালকে ওখানে পড়াচ্ছে, এই যে এখান থেকে ওখানে যাচ্ছে, এটাকে বলা হয় শ্রমের গতিশীলতা। বুঝছেন কিনা দেখেন তো, একটু লিখে নেন, এই লেখাটা দেখলে মনে পড়বে। শ্রম গতিশীল কাকে বলে? শ্রম এক জায়গা থেকে যে অন্য জায়গায় যাচ্ছে, এটাকে বলা হয় শ্রম গতিশীল। ক্লিয়ার? এই যে রুবেল স্যার পটিয়া ব্রাঞ্চ থেকে গাছবাড়িয়া ব্রাঞ্চে যাবে, সেটাকে বলা হয় শ্রম গতিশীল। বা কারোর প্রয়োজন হলে একটু আপনি এসএস দিয়ে নিতে পারেন। ওকে, নেক্সট স্লাইড। দেখেন, এটাও আমাদের একটা স্যার। আপনারা একটু কমেন্টে জানান এটা আমাদের কোন স্যার, আগে এটা জানান, একটু কষ্ট করে জানান এটা আমাদের কোন স্যার হইতে পারে, এবং ওই স্যারকে মেনশন দেন। দেখি মেনশন দেন তো। অর্ক সেন বুঝছি, দীপ্ত সেন বুঝছি। ভাই বুঝাবুঝির তো কাজ শেষ, আমি বলছি এটা কোন স্যার মেনশন দেওয়ার জন্য। তন্নি দে, দেখি বলেন। সাধন দাস, ওকে ওকে। নোমানা সুলতানা, বেচারাকে খুব কিউট লাগতেছে, কিন্তু মানুষকে ঘুমাইলে খুব সুন্দর লাগে, এটা তো জানেন। ওকে, দেখেন অনেকে বলতে পারতেছেন। আচ্ছা যাক, ওকে ওকে ওকে, তার মানে আপনারা চিনতেছেন, চেহারা অনেকটা পরিবর্তন হয়েছে, এরপরে চিনতেছেন। ওকে, দেখেন দেখেন এখানে এটা হচ্ছে আমাদের, ঠিক আছে, আদরের কে, ঠিক আছে, এটা বাকিরা আপনারা বলেন। দেখেন, শ্রমিক ও শ্রম পরস্পর কি অবিচ্ছেদ্য। মানে আপনি যেখানে শ্রমিক থাকবে সেখানে আমরা শ্রম পাবো। এখন ধরেন আমাদের ইনি স্যার, উনি ঘুমাচ্ছে, আমরা কি কোচিং এ শ্রমটা পাবো? বা উনি কি শ্রমটা মানে ওখানে কি অটোমেটিকলি পড়াতে পারবে? কখনোই পড়াতে পারবে না। তার মানে উনি যদি কোচিং এ আসে তাহলে পড়ানোর কাজটা যাবে। তার মানে শ্রমিক যেখানেই থাকবে সেখানে আমরা শ্রমটা পাবো। এর জন্য বলছে শ্রমিক ও শ্রম পরস্পর কি অবিচ্ছেদ্য। এখন কি আমরা শ্রম পাচ্ছি? বর্তমানে আমরা এখানে কোনো শ্রম কি পাচ্ছি না। কারণ উনি ঘুমাচ্ছে, এজন্য। কিন্তু উনি যদি কোচিং এ উপস্থিত থাকে, কোচিং এ উপস্থিত থাকে, তার মানে আমরা উনি অবশ্যই তোমাদেরকে পড়াবে। তার মানে উনি যদি পড়াই, তাহলে আমরা ওনার থেকে কি পাবো? তখন আমরা ওই মুহূর্তে কি পাবো? শ্রমটা পাবো। বুঝছেন কিনা? দেখেন, শ্রমিক ও শ্রম পরস্পর অবিচ্ছেদ্য, মানে দুইজনকে আলাদা করা যায় না। শ্রমিক ও শ্রম পরস্পর অবিচ্ছেদ্য মানে দুইজনকে আমি আলাদা করতে পারবো না। স্যার যেখানেই থাকবে, স্যার কোচিং এ থাকলেই আমরা শুধুমাত্র উনি পড়াইতে পারবে, তখনই আমরা শ্রমটা পাবো। উনি এখন ঘুমাচ্ছে, তার মানে উনার থেকে আমরা কি শ্রমটা নিয়ে এসে আপনাদেরকে পড়াই দিতে পারবো? কখনোই পসিবল নয়। তার মানে যেখানেই শ্রমিক থাকবে সেখানেই আমরা শ্রম পাবো। এর জন্য বলছে শ্রমিক ও শ্রম পরস্পর কি অবিচ্ছেদ্য। জিনিসটা বুঝছেন কিনা আমাকে জানান, একটু জানান। বুঝছেন কিনা জানান।
ফরহাতুল ইসলাম ভাই, আমার নামে বিচার করে লাভ নাই। আমি আর সঞ্জয় হচ্ছে যুদ্ধ করছিলাম, উনি হঠাৎ করে আমাকে এসে বোমা মেরে দিয়েছিল একদিন, এই জন্য আমি আজকে ওনারটাকে পুনরায় দিয়ে দিলাম। বাকিরা জানান বুঝছেন কিনা। মেহেরিমা, নেহা বুঝছেন, বাকিরা জানান একটু দ্রুত। আর একটা স্লাইড আছে বাকি, শুধুমাত্র একটা স্লাইড। আরোহী মজুমদার, প্রিয়ন্তী বুঝছি, অর্ক সেন বুঝছি, বাকিরা জানান। রিদি চৌধুরী, নিহু বুঝছি, তমাদে বুঝছি, নাইমা বুঝছি। ওমা, নাইমা তো বিলেন হয়ে গেল, কিন্তু প্রত্যেকটা ক্লাস করতেছে এখন আমাদের। ওকে, বাকিরা জানান। ওকে, সবাই বুঝছেন। ওকে, নেক্সট স্লাইড যেটা, সেটা যে দেখবে, যাকে নিয়ে বানাইছে কিন্তু পাবো পিটাবে। দেখেন বানা দেখাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। জয় স্যার যেখানে, সঞ্জয় স্যারও কিন্তু সেখানে, আমরা কিন্তু দুইজনে ভাই ভাই। দেখেন সঞ্জয় স্যারের নামের পাশেও জয় আছে, আমার নামের পিছনেও কি আছে, পাশে কি আছে, দেখেন সঞ্জয়ের নামের পিছনে কি আছে, জয়, আমার নামও জয়, তার মানে নামেরও কি আছে, মিল আছে। এই জন্য আমি সঞ্জয়কে নিয়ে বেশিরভাগ বানাই। তার মানে দেখেন, দেখেন ওকে আবার মেনশন দিয়ে না, ও আবার দৌড়ায় দৌড়ায় দেখেন কোচিং চলে আসবে বর্তমানে নাই। দেখেন শ্রম উৎপাদনে উপকরণ, অন্যদিকে উদ্দেশ্য বটে। জিনিসটা কি দেখেন, কিছুক্ষণ আগে আমি আপনাদের পড়াইছিলাম উৎপাদন উপকরণ কয়টি, 5টি, সরি 4টি। কি কি? ভূমি, ঠিক আছে। 2 নাম্বার কি ছিল? শ্রম, ঠিক আছে। 3 নাম্বার কি ছিল? মূলধন। 4 নাম্বার কি? সংগঠন। উৎপাদন উপকরণ কয়টি বলেছিলাম? কিছুক্ষণ আগেই পড়াইছি, কয়টি? 4টি, ঠিক আছে। ওকে, এখানে কি বলছে দেখেন, শ্রম উৎপাদনের উপকরণ। দেখেন তো এই উৎপাদনের উপকরণের মধ্যে শ্রম আছে কি নাই? উৎপাদন উপকরণের মধ্যে শ্রমিক আছে নাকি নাই? বলেন বলেন, উৎপাদন উপকরণের মধ্যে শ্রম আছে নাকি নাই? আছে। এই জন্য বলছে শ্রম একদিকে হচ্ছে কি উৎপাদনের উপকরণ। শ্রম এখানে একদিকে লেখা চাই, একদিকে উৎপাদনের কি উপকরণ। আশা করি সবাই বুঝতে পারতেছেন। মানে এই 4টা উপকরণের মধ্যে শ্রম আছে। যেমন এখন আমাদের সঞ্জয় স্যার, উনি হচ্ছে পড়ানো বাদ দিয়ে, ঠিক আছে, কি বানাচ্ছে? বিস্কিট বানাচ্ছে। তার মানে দেখে তো এই বিস্কিট বানানোর জন্য কি লাগতেছে? আমাদের শ্রম লাগতেছে। তার মানে উনি শ্রমটা দিচ্ছে। এই যে বলছে একদিকে হচ্ছে উনি কি উৎপাদনের কি উপকরণ। ক্লিয়ার? আবার অন্যদিকে উদ্দেশ্য বটে। কেন? দেখেন উনি কিন্তু বিস্কিট বানিয়ে কিন্তু থেমে নেই, আবার একটা কি মুখে দিয়ে দিছে। মানে দেখছেন কত কিউট লাগতেছে সঞ্জয় স্যারকে। তার মানে উনি যে এটা খাচ্ছে, ব্যবহার করতেছে, এই জন্য এটাকে বলা হয় উদ্দেশ্য বটে। বুঝছেন কিনা? দেখেন মানে বিস্কিট বানানোর জন্য সঞ্জয় স্যারকে প্রয়োজন, এর জন্য বলছে যে একদিকে উৎপাদনের উপকরণ। বুঝছেন কিনা? দেখেন একদিকে উৎপাদন উপকরণ, কারণ বিস্কুট বানানোর জন্য কাকের প্রয়োজন হচ্ছে এখন? সঞ্জয় স্যারকে। এই যে বলছে একদিকে উৎপাদনের কি উপকরণ, মানে শ্রম। অন্যদিকে উদ্দেশ্য বটে। কেন? কারণ এখান থেকে যে বিস্কিট গুলো উৎপাদন হচ্ছে, সেখান থেকে আবার সঞ্জয় স্যারও কি করছে? ভোগ করছে বা খাচ্ছে। এই জন্য বলছে উদ্দেশ্য বটে। এই জিনিসটা বুঝছেন কিনা একটু আমাকে সবাই জানান। আচ্ছা, কমান্ডটা একটা দেখি। হ্যাঁ স্যার, গরম চা দিয়ে মেরিগোল্ড বিস্কিট খাই। হ্যাঁ, বিস্কিটের নাম চলে আসছে নাকি? না, স্ক্রিনে দিই নাই। জয়ন্তিকা, ওকে। সঞ্জয় স্যার, এগুলা কি রিভেন্স চাই? ওকে। দীপ্ত সেনগুপ্ত, বেটা তুই তো আমার বংশের ফলা, তুই আমার বিপক্ষে চালাচ্ছিস কেন? শ্রাবণী দেয়া বুঝছি, বিস্কুটের নাম কি? বিস্কুটের নাম নাই। মনির ইসলাম মহিম, বাকিরা জানান বুঝছেন কিনা? আরোহী মজুমদার বুঝছি। আচ্ছা, সঞ্জয় স্যার নিয়ে কি বলে দেখি। দীপরা চালালা সে হইছে। জয় স্যার, রোস্ট হয়ে গেলাম। মহিম ভাই একটু চিরাঙ্গা ভাষা একটা কথা আছে না, একটু সহ্য করে নেন আর কি। এরপর সে হইছে স্যার। স্যার আরেকটা কি বিস্কিট খাচ্ছে যে শ্রাবণী দে, এখান থেকে যে বিস্কিটটা বানাইছে ওই বিস্কিটটাই খাচ্ছে। রামসি পাইয়াস সাহা, ওকে। স্যার একটু বুঝাই দেন, বাকিরা জানান। আমরা ক্লাসের শেষের দিকে,
আর একবার বলেন স্যার। ওকে, আমি আরেকবার বলতেছি, জিনিসটা দেখেন, অনেকেই বুঝেন নাই। ওকে, কোনো প্যারা নাই, আমি যতক্ষণ আছি ততক্ষণ করেও কোনো প্রবলেম নেই। ওকে, দেখেন, ওকে, আচ্ছা আমি আবার বোঝাচ্ছি, দেখেন আমাদের উৎপাদনের উপকরণ কয়টি, কিছুক্ষণ আগে পড়ছিলাম, কতটি? 4টি প্রথম স্লাইডে। কি কি? প্রথমটা হচ্ছে ভূমি, ঠিক আছে। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে শ্রম। 2 নাম্বারটা হচ্ছে কি? শ্রম, ঠিক আছে। 3 নাম্বারটা দেখেন তো, 3 নাম্বারটা কি? মূলধন। 4 নাম্বারটা কি? সংগঠন। সন্দেশ স্যারের আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে। ওকে, তার মানে দেখেন উৎপাদনের উপকরণ কয়টি? 4টি। 4টার মধ্যে 2 নাম্বারের শ্রম আছে নাকি নাই? আছে। তার মানে আমরা এখন কি উৎপাদন করতেছি? বিস্কিট। বিস্কিট উৎপাদন করতেছি না? তো বিস্কিট উৎপাদন করার জন্য কাকে প্রয়োজন? সন্দেশ স্যারকে। তার মানে সন্দেশ স্যার এখানে কি দিচ্ছে? শ্রম দিচ্ছে। কথা কি বলতে পারছি? এই যে বলছে একদিকে কি উৎপাদনের উপকরণ শ্রম, একদিকে কি উৎপাদনের উপকরণ। আমার এখানে একটা ওয়ার্ড বাদ গেছে, শ্রমের পর একটা হবে যে একদিকে। শ্রম একদিকে উৎপাদনের উপকরণ। দেখেন তো উৎপাদন করতে গেলে কাকে লাগতেছে? শ্রম। শ্রম হিসাবে সঞ্জয় স্যারকে লাগতেছে। তার মানে এই জন্য বলছে যে উৎপাদনের উপকরণ। ক্লিয়ার? অন্যদিকে উদ্দেশ্য বটে কেন? এখান থেকে যে বিস্কিটটা সঞ্জয় স্যার বানাচ্ছে, আবার সঞ্জয় স্যার সেটা নিজে কি খাচ্ছে না? উনি নিজে খাচ্ছে বা ভোগ করছে, অর্থনীতি ভাষায় যেটা আমরা বলি। তার মানে সেটাকে এই জন্য বলছে কি উদ্দেশ্য বটে। বুঝছেন কিনা জানান। এখন বুঝছেন কিনা জানান। আমরা প্রায় শেষের দিকে, ক্লাস শেষ করব। শ্রাবণী দে শ্রেয়া স্যার চা দিয়ে বিস্কিট খাচ্ছে আর মুখে হাত দিয়ে আমাদের, হ্যাঁ আনমোনা বুদি কথা ভাবছে। হ্যাঁ আমি ভুলে গেছিলাম, ওর বউয়ের নাম যে আনমোনা। ওকে, হ্যাঁ সাধন দাস আপনাদের দোকানে এরকম করে বানাই, ঠিক আছে আপনি কালকে আমাদের জন্য নিয়ে আসবেন। স্যার একটু বুঝাই দেন। আমি ভাই বুঝাইছি, এরপর না বুঝলে বলেন, আমাকে একটু জানান। ওবাজি জেফানি মুমতাহা চৌধুরী। ওকে, সুমা ইসলাম আজকে সব সবাইকে খাওয়া বানো হয়েছে। রোমানা সুলতানা চা খেতে খেতে আর মোনা বুদির কথা চিন্তা করছে। হ্যাঁ আমাদের সঞ্জয় স্যার ওনার বইয়ের কথা চিন্তা করতেছে। একটু জানান এখন বুঝছেন কিনা। দীপ্ত সেনগুপ্ত বুঝছি, বাকিরা একটু জানান বুঝছেন কিনা। আমি আবার বুঝালাম, 2-1 জন বলছে একটু প্রবলেম আছে। দেখেন উৎপাদন করতে হলে 4টা জিনিস লাগে। কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। কয়টি? 4টি। তো 4টার মধ্যে শ্রম, শ্রম শ্রম এখানে দেখেন বিস্কিট বানাতে গেলেও কি প্রয়োজন? শ্রম প্রয়োজন। তো শ্রমটা কে দিচ্ছে? সঞ্জয় স্যার দিচ্ছে। এই যে বলছে সঞ্জয় স্যার বর্তমানে হচ্ছে উৎপাদনের উপকরণ। সঞ্জয় স্যার বর্তমানে উৎপাদনের কি উপকরণ? কারণ শ্রমটা সঞ্জয় স্যারই দিচ্ছে, এই কারণে সঞ্জয় স্যার হচ্ছে উৎপাদনের উপকরণ হয়ে গেছে এখন। আবার অন্যদিকে উদ্দেশ্য ঘটে কেন? কারণ বিস্কিটটা বানানোর পর এটা আবার সঞ্জয় স্যার নিজেই খাচ্ছে। এই যে উনি খাচ্ছে, অর্থাৎ সেটা হলো ভোগ করা। এই ভোগ করাটাকে আমরা বলতেছি কি উদ্দেশ্য বটে। কারণ ও বানানোর সময় চিন্তা করছে একটা বানানোর পর আমি একটা খাবো, এই খাওয়াটা হচ্ছে ওর উদ্দেশ্য বটে। বুঝছেন কিনা দেখেন, একটু তাড়াতাড়ি জানান, একটু কষ্ট করে শেয়ার করে দেন যারা করেননি। শ্রাবণী দে শ্রেয়া বুঝছি, বাকিরা জানান। যাক সবাই শেষ পর্যন্ত ক্লাসে ছিল, এই জন্য সবাইকে ধন্যবাদ। অর্পি ঘোষ বুঝছি, বাকিরা জানান বুঝছেন কিনা। স্যার পরে ক্লাসটা কি সঞ্জয় স্যারের? দীপ্ত সেন, হ্যাঁ পরে ক্লাসটা সঞ্জয় স্যারের। আমাকে নিয়ে কিছু বানাবে, এটার জন্য আপনারা প্রস্তুত থাকেন। ওকে বুঝছি স্যার, বাকিরা জানান। বাকিরা জানান। হলুদ শাড়ির দিন শেষ, আনমনা বদির বাংলাদেশ, পাইল সাহা। হ্যাঁ হলুদ শাড়ির দিন শেষ, আনমনার বদি বাংলাদেশ। ওকে এরপর বাকিরা জানান। আরোহী সেন বুঝছি, তনিদা বুঝছি। ওকে বাকিরা জানান। অর্ক সেন বুঝছি, বাকিরা জানান।
ঋষিতা হ্যাঁ চৌধুরী দিয়া বুঝছি। ওকে, মাইসা সুলতানা বুঝছি, শান্তিশ্রী হৃদয় বুঝছি। ওকে, মোটামুটি আমাদের আজকের মতো এই ক্লাস এখানেই শেষ। আমি কিন্তু খুব বেশি সময় নেইনি, যা কথা দিয়েছি তা কিন্তু রেখেছি। এবং তোমরা যারা আছো তারা আমাদের পারলে একটা উপকার করে দাও, সেটা হচ্ছে কি আমাদের গাছবাড়িয়া ব্রাঞ্চে এবং হচ্ছে আমাদের হালিশহর দুইটা ব্রাঞ্চের একটা এসপি কোচের পেজ আছে, ওটাকে একটু জাস্ট একটু কষ্ট করে একটা ফলো দিয়ে দাও, ঠিক আছে? এবং আমাদের যে এই ক্লাসটি পরবর্তীতে তোমরা হচ্ছে আমাদের এটাতে 1 মাস পড়ার থাকে না, 1 মাস পর হচ্ছে তোমরা আবার আমাদের এসপি কোচিং বাংলায় লিখবা, এসপি কোচিং এর ইউটিউব চ্যানেলে দেখতে পারবা, ঠিক আছে? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের সাথে নেক্সট ক্লাসে ফিজিক্যালি আবার কালকে অফলাইন ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবা আর একটু মন দিয়ে লেখাপড়া করো। যারা 2026 ব্যাচ তোমাদের পরীক্ষার সময় খুব বেশি নেই, আবার যারা হচ্ছে 2027 ব্যাচ ওদেরও হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। সো তোমরা একটু মন দিয়ে পড়ালেখা করো এবং তোমাদের যে সমস্যা সেটা হচ্ছে অফিসে আসলেই আমরা আমাদের ফ্রি টাইমে তোমাদেরকে বুঝিয়ে দিব। আশা করি সবাই ভালো থাকবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আজকের মতো এখানেই সমাপ্ত।